দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নেপথ্যের ঘটনা প্রবাহ এবং ঘটনার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। বরাবরের মতো আমাদের সঙ্গে অতিথিরা স্টুডিওতে যুক্ত হন। আজকে মূলত আমরা কথা বলতে চাই ছাত্রদের নতুন দল কি প্রভাব রাজনীতিতে, এই শিরোনামে। যদিও এর পাশাপাশি আমরা দেখেছি আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা যে ঘটনাটি জেনেছি সেখানে কিন্তু মারামারির ঘটনা ঘটেছে, দুপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, সেখানে আহত হয়েছেন কয়েকজন। সেটি নিয়ে কিন্তু একটা বিরূপ পরিস্থিতি আমরা আসলে আজকে লক্ষ্য করলাম। আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটি। স্বাগত জানাচ্ছি আলী নাসের খান। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যুক্ত হবেন, সাংগঠনিক সম্পাদক বিএনপি। তার কাছেও নিশ্চয়ই শুনবো। তিনি সঙ্গত কারণে, যানজটের কারণে কিছুটা সময় লাগছে তার পৌঁছাতে। আমরা আলোচনা শুরু করতে চাই আলী নাসের খান আপনাকে দিয়ে, যে আজকে আমরা ছাত্রদের নতুন দল রাজনীতিতে প্রভাব এই আলোচনায় ধরে যদি আগাই, তার আগে যে প্রশ্নটা রাখতে চাই যে ঘটনাটা আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যমগুলোতে এসছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে যে হাতাহাতির ঘটনা বা মারামারির ঘটনা, আমরা দেখছি যে একদিকে তাদের মধ্য থেকে রাজনৈতিক দলের আবির্ভাব হবে, নতুন একটা বাংলাদেশে নতুন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো এই ধরনের মতভেদ, এই ধরনের মারামারি সত্যিকার অর্থে কতটা স্বস্তিদায়ক, এবং সেটি তো কারোই কাম্য নয়। যে একদিকে তারা রাজনৈতিক দল করবেন, সুশৃঙ্খলভাবে হবে, সেটি তো কাম্য। এই বিষয়টা নিয়ে যদি শুরুতে একটু আপনার মন্তব্য নিতে চাই আলী নাসের খান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি করলেন সেটি খুবই দুঃখজনক। যদি কোনো রাজনৈতিক উদ্যোগ বা প্ল্যাটফর্ম, সেটি যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মের মধ্যে হাতাহাতি হয়, সেটি আশঙ্কাজনক। কিন্তু এর প্রেক্ষিতে আমি একটা জিনিস বলবো, দেখুন, গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে বা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা বয়সে তরুণ। আমি শুধুমাত্র ছাত্র বলছি না, তরুণ নাগরিকরা, পাশাপাশি রাজনৈতিক কর্মসহ এদেশের নানা শ্রেণী পেশার মানুষ সবাই যুক্ত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি। কিন্তু তরুণদের ক্ষেত্রে আমরা কিছু সিমটম দেখতে পেয়েছি তখন, যেটি সাইকোলজিস্টরা বলেছেন এবং ডক্টররা বলেছেন, মেডিকেল সায়েন্স যেটি বলে যে এই ধরনের ভায়োলেন্সের মধ্য দিয়ে গেলে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, পড়াশোনার দিকে মনোযোগ না থাকা এবং তাদের সামাজিক আচরণে নানান ধরনের পরিবর্তন আসা সহ তাদের ভবিষ্যৎ কিন্তু শঙ্কার মধ্যে পড়ে। তো আমরা শুরু থেকে বলে এসেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে এবং বিভিন্নভাবে, এবং আমরা দেখতে পেয়েছি যারা এক্সপার্ট এই বিষয়ে, ডক্টর বা অন্যান্য যারা সামাজিক কর্মী রয়েছেন, তারা বলেছেন যে একটা মেস কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে এই ছাত্র বা তরুণ বা অভ্যুত্থানে অংশ যারা নিয়েছেন তাদের যাওয়া উচিত ছিল। তাহলে তাদের উপর যে স্ট্রেস, এটা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার তৈরি করে, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল। তারপরও যেহেতু এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই তরুণরা, জনগণ মনে করে যে ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এবং আপনি যেটি বললেন নতুন রাজনৈতিক দল আসছে, তো সেক্ষেত্রে আবার আমি একটি কথা বলবো, আমরা যদি এটি বলি যে তরুণ নাগরিক এবং অভিজ্ঞদের মিশেলে একটি নতুন রাজনৈতিক দল আসছে, যারা মূলত নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায়, পুরনো ব্যবস্থার একটি পরিবর্তন চায়। এর মধ্যে কিন্তু শুধুমাত্র এমন না যারা পড়াশোনা করছেন তারাই আসবেন, ব্যাপারটি আসলে একটি ভুল ভার্ত যাচ্ছে। তো তারপরেও রাজনৈতিক দল ঘোষণা করার আগে এই ধরনের হাতাহাতি, আমি নিশ্চয়ই বলবো এটি দুঃখজনক। এর পরিবর্তন আসা উচিত, কারণ এটি একটি ভিন্ন ধরনের বা নেগেটিভ বার্তা দিবে। নিশ্চয়ই। আমরা যদি একটু বলি যে এই যে নতুন দল নিয়েও আমরা অনেক রকম আলোচনা গুঞ্জন শুনেছি, কিংস পার্টির আলোচনা শুনেছি, বিএনপির দিক থেকে অনেক রকম প্রতিক্রিয়া দেখেছি। কেউ অভিযোগ করেছেন যে এই নতুন দল, আপনি নিজে যেহেতু কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটির, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দলটি হচ্ছে কিনা, সেটি আবার গ্রহণযোগ্যতা হারাবে কিনা, এই প্রশ্নগুলোকে আসলে, এই সমালোচনাগুলোকে কিভাবে নিচ্ছেন? দেখুন, সব ধরনের সমালোচনাকে আমরা স্বাগত জানাই। একটি গণ অভ্যুত্থান যখন হয় তখন মনে করা হয় একটি দেশের সর্বাংশের সমর্থন রয়েছে। গণ অভ্যুত্থান থেকে যদি কোনো রাজনৈতিক দলের জন্ম হয়, সেটি পিপলস পার্টি, কোনো অর্থে কিংস পার্টি না। বাংলাদেশে ফর্মালি কিংস পার্টি হচ্ছে জাতীয়তাবাদী দল, আমরা যেটি বিএনপি হিসেবে চিনি। তারপরে তারা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা এখন একটি, একটু ব্যাখ্যা করবেন কিনা যে বিএনপিকে কেন কিংস পার্টি বলা হয় বা বলছেন? দেখুন, তখন একজন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জিয়াউর রহমান যখন যাত্রা শুরু করেন, তারপর তিনি রাষ্ট্রীয় সমস্ত এজেন্সি ব্যবহার করে এবং স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে তিনি জাগদল নামে একটি দল তখন গোছান। তারপরে বিএনপির দিকে আর যাত্রা শুরু হয়। তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রীয় অ্যাপারেটাসকে ব্যবহার করে আপনি যখন একটি দল গড়ার কাজ করবেন, তখন কিন্তু কিংস পার্টি বলে। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি যদি বলেন ছাত্র তরুণরা কোন অংশে কিংস পার্টির গঠন করতে যাবে,
যেখানে আপনারা দেখতে পেয়েছেন বা আমরা জানি বৈশ্বিক পরিসরে 4, 6 বা 10-এর নিচের অংশের মানুষেরই যদি সমর্থন থাকে, তারা যদি রাজপথে নেমে এসে একটা বিপ্লবাব্দী হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ একটা অভূতপূর্ব ঘটনা, ইতিহাসে সম্ভবত এটি ব্যতিক্রম ঘটনা, যেখানে আমরা দেখেছি 30, 35 বা 40 এর কোনো অংশেই কম না, মানে বৃহত্তর অংশ সিংহভাগ মানুষ এখানে রাস্তায় নেমে এসেছে এবং হাসিনা সরকারের উৎখাত করেছে। এবং আপনি দেখে থাকবেন 3 আগস্ট যখন নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের কথা বলে, ফেসিবাদের বিলোপ কথা বলে, তার সেই আহ্বানে কিন্তু জনগণ রাস্তায় নেমে এসেছে। এর আগেও কিন্তু এক দফার আহ্বান জানানো হয়েছে, সেটা যেমন ঈদের পরে আন্দোলনের মতো অবস্থা দেখা দিয়েছে, কিন্তু জনগণ কোনো সাড়া দেয়নি। এমনকি 24-এর নির্বাচনের পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ওই জোটের পক্ষ থেকে বিভিন্ন রকম মন্তব্য করা হলে জনগণ কিন্তু সাড়া দেয়নি। জনগণ এই রাজনৈতিক ব্যবস্থা বা এই যে অবসলিট পলিটিক্যাল পার্টির যে সিস্টেম, এই সিস্টেমটাই পরিবর্তন চেয়েছে। তাই মনে করেছে সবচেয়ে যোগ্য, আমরা একটা শব্দ ব্যবহার করি, সবচেয়ে মাসুম এবং নিষ্পাপ নিষ্কলুষ অংশ সেই তরুণ নাগরিক এবং ছাত্রদের পেছনে এসে জনগণ দাঁড়িয়েছে এবং বিশ্বাস করেছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কে আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন সহ প্রত্যেকটা আন্দোলন যেভাবে সফলভাবে এবং এটি ব্যাহাত না করে, কারো দ্বারা আদিষ্ট না হয়ে যেভাবে ছাত্ররা সফল করেছে, 24-এ কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ছাত্ররা সম্পন্ন করেছে। এটি মানুষের গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ছাত্রদের এই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার মানে আপনারা বলতে চান যে এই যে নতুন দল, সেটি আসলে রাষ্ট্রীয় কোনো রকম পৃষ্ঠপোষকতার এই অভিযোগ কি পুরোপুরি ভিত্তিহীন? আমরা পুরোপুরি নাকচ করছি, এটি অর্গানিক্যালি গড়ে উঠেছে। আপনারা দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা যদি ফেব্রুয়ারি নাগাদ এই নতুন রাজনৈতিক দলটিকে আনি, গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম থেকে বা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আসা একমাত্র দল হবে। ইতিহাসে এটি ঘটেনি। আপনি যে 90-কে বলেন বা 69-কে বলেন, এর আগেও রাজনৈতিক দল ছিল বা তখনই কিছু রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তো অর্গানিক্যালি অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেটি সম্ভবত আমাদের এই তরুণ নাগরিকদের পক্ষ থেকে যে দলটি আসতে যাচ্ছে সেই দলটি। কিন্তু আমরা যখন দেখি যে এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে, মারামারির ঘটনা আজকে যেটা ঘটেছে, আগেও দেখেছি মতবিরোধ, আমরা যেটি আমাদের এক সহকর্মী অর্থাৎ সাংবাদিককে নিয়ে যে আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ, যেখানে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সেদিন যে কর্মসূচিতে যে হামলাটি হলো, সেটি নিয়ে নাগরিক কমিটির দিকে কিন্তু অভিযোগ এসছে। এই বিষয়গুলো মানুষ শেষ পর্যন্ত আবার নেতিবাচকভাবে নেবে কিনা, যে গণঅভ্যুত্থান থেকে আসছে একটা দল, কিন্তু তাদের যদি শুরুতে এই ধরনের ঘটনাগুলো ঘটে, যেহেতু তাদের এখানে যেহেতু পরিচিত হওয়ারও একটা বিষয় থাকে, বিএনপি, আওয়ামী লীগ বা যে দলগুলোই অতীতের কথা বলি, তারা তো অনেক প্রতিষ্ঠিত এবং পরিচিত। আপনাদের যেহেতু নতুন একটা দল হতে যাবে, এই রকম সময় এই ধরনের ঘটনাগুলো একটা নেতিবাচক প্রভাব ফেলবে মনে করেন কিনা? দেখুন, যে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুটা নেতিবাচকতার তৈরি করে, কিন্তু একটা সমাজে বা বিশাল অংশের মানুষ আসলে সবার ম্যাচুরিটি লেভেলে তো একই ধরনের না, সবার শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড একই রকমের। তো দেখুন, এটি যখন হয়, এটি আমরা কীভাবে ম্যানেজ করছি, আমরা কি এই ক্ষেত্রে দায়িত্ব নিচ্ছি কিনা, বা এর মিটিগেশন প্রসেসটা কি, বা আমরা জনগণের কাছে কি বার্তা দিচ্ছি, আমার মনে হয় এর মাধ্যমে এটি পরিষ্কার হবে। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি এটি কিন্তু একটি সুশৃঙ্খল রাজনৈতিক প্ল্যাটফর্ম বা একটি রাজনৈতিক আবেদনে তৈরি করছে, এবং আমরা খুব স্পষ্টতই বলছি আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আসবো। আপনি টিএসসির একটি ঘটনা উল্লেখ করেছেন, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনদের উপর আক্রমণ হয়েছে, আমরা সেটিকে প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যে ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত সেগুলো করেছি, কিন্তু নাগরিক কমিটি বা বৈষম্যের সেখানে কোনো ধরনের ইনভলভমেন্ট কিন্তু আমরা পাইনি। স্টুডেন্ট ফর সভরেনিটি নামে যে ধরনের একটা ভুইফুর সংগঠন সেখানে সংশ্লিষ্ট ছিল, পরবর্তী সময়ে গণমাধ্যম সহ আমরা দেখতে পেয়েছি অতি উৎসাহী হয়ে সে হামলাটি চালিয়েছে, এবং সরকার তরফ থেকে বলা হয়েছে নাগরিক কমিটির কেউ নেই দাবি করছেন। একটি অভিযোগ এসেছিল ধানমন্ডির একজন প্রতিনিধি সংশ্লিষ্টতার ব্যাপারে, সেটির ব্যাপারে আমাদের প্ল্যাটফর্ম ব্যবস্থা গ্রহণ করেছে, তাকে বহিষ্কার করেছে, এবং সেটি আরো পরবর্তী যে প্রক্রিয়া সেটি আমরা অনুসরণ করছি। আমি যেটি একটু জানতে চাইবো যে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই নাগরিক কমিটির কৌশলটা কি হবে? কেননা মানুষ তো আসলে একজন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ মানুষ কিভাবে চিনবে যে নাগরিক কমিটি? কারণ আপনাদের মানুষ তো সাধারণত একটা পরিচিতি হতেও একটা সময় লাগে, বা নোন ফেসগুলোকে মানুষ মনে রাখে। আপনাদেরকে কেন মনে রাখবে বা কেন গ্রহণ করবে, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, দেখুন, আমরা যখন আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের দিকে গিয়েছি, আমরা প্রত্যেকটি থানাতে প্রতিনিধি কমিটি করেছি। সেখানে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যারা শহীদ পরিবারের
এবং যারা আহত হয়েছেন এবং অভ্যুত্থানে অংশ নিয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া অংশ এবং এমনকি শিডিউল কাস্টের তফসিলি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের কথা আমরা সুস্পষ্টভাবে বলেছি এবং আমাদের বোনদের নারীদের অংশগ্রহণের ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে সেটা সংখ্যা উল্লেখ করে বলেছি। আমরা বলেছি যাতে ইনক্লুসিভ ওয়েতে এখানে একটা প্রতিনিধিত্ব থাকে। যখন গণ অভ্যুত্থানের পরে কারা এর নেতৃত্ব দিয়েছে এটি প্রত্যেক লোকালয়ের মানুষের কাছে অনেক বেশি সুস্পষ্ট। আমরা কিন্তু প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে সহজবোধ্য ভাষায় যে ভাষাটি মানুষ বুঝতে পারে এবং গণতান্ত্রিক যে ভ্যালুজের কথা আমরা বলি সেটি আমরা কিন্তু ব্যাখ্যা করছি। এবং আমাদের যখন বিভিন্ন জায়গায় রাইজিং এবং প্রতিনিধি সভা হচ্ছে এবং আমরা যেই মিটিং বা যে ধরনের আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু আমরা খুব সহজবোধ্য ভাষায় মানুষের সাথে ইন্টারেক্ট করছি। এমনকি আমাদের এখানে সরাসরি প্রতিনিধিত্বের সুযোগ রয়েছে, যেমন পুরনো ব্যবস্থার মধ্যে বা যেই সংগঠনগুলোর মধ্যে যে একক কর্তৃত্ব বা সেখানে সব অংশীজনের সুযোগ নিশ্চিত না হওয়া, সবার পার্টিসিপেশনের সুযোগ ওইভাবে নিশ্চিত না হওয়া, কিন্তু আমাদের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। এবং আপনারা দেখেছেন যে আমরা জুলাই ঘোষণাপত্রের ইস্যুতে 31 ডিসেম্বর যে আমরা প্রোগ্রামটি করেছি তার পরবর্তী সময় আমরা যখন সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করি সেটি কিন্তু একেবারে প্রান্তিক মানুষের কাছে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। এবং আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটি আসলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং আমরা গণমানুষের সাথে আলাপ আলোচনা করি কীভাবে আরও সহজবদ্ধভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, গণ অভ্যুত্থানের যে স্পিরিট এবং ডেমোক্রেসি ভ্যালুস এটি আফল করা যায়, আমরা সেইভাবে কর্মসূচি ভিত্তিক একটি রাজনৈতিক দল করার দিকে আমরা আগ্রহী। যে কোনো কিছু করার আগে তো তার একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়, সম্ভাব্যতা যাচাই করা হয়। সেক্ষেত্রে আপনারা মনে করেন কিনা নতুন দল হিসেবে আপনাদেরকে মানুষ সাদরে গ্রহণ করবে, যেহেতু একটা সময়সীমা টাইম ফ্রেম রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেটি জানিয়েছেন যে জুন নাগাদ সর্বোচ্চ নির্বাচনটি হবে, এই সময়ের মধ্যে আপনারা আসলে মানুষের কতটুকু কাছাকাছি পৌঁছাতে পারবেন নতুন দল হিসেবে? আপনারা লক্ষ্য করে থাকবেন যে অনেকগুলো জাতীয় ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন উদ্যোগ নিয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল সাড়া দিয়েছে। আমরা কিন্তু তাদের সাথে সংলাপে গিয়েছি এবং নাগরিক সংগঠনগুলোর সাথে সংলাপে গিয়েছি এবং গণমানুষের সাথে বিভিন্ন ফরম্যাটে আমাদের সংলাপ হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি তারা ইতিবাচকতার কথা বলেছেন এবং আমরা যখন জনসংশ্লিষ্ট মানে বিশেষ করে মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নানান ইস্যুতে গিয়েছি, আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি। এটি কিন্তু মাঠ থেকেই আমরা বুঝতে পেরেছি এবং আমরা আলাপ আলোচনা সহ পত্রপত্রিকায় এবং যারা মতামত দিচ্ছেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এটি আশা করছেন যে না, তরুণদের প্রতিনিধিত্ব থাকা উচিত এবং পরবর্তী যে সংসদ গঠিত হবে এবং রাজনৈতিক পরিমণ্ডলে তরুণদের যাতে এখানে পার্টিসিপেশন নিশ্চিত হয় এ ব্যাপারে সবার পক্ষ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এবং আমরা যদি বলেন যে সত্যিকার অর্থেই আমরা এই উৎসাহটা কোথায় পেলাম, আমরা উৎসাহটা পেয়েছি যখন আমরা এই অভ্যুত্থানের জুলাই অগস্টে আমাদের ছাত্রবন্ধুরা এর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং 3 তারিখে যখন ফেসিবাদের পতনের জন্য এক দফা ঘোষণা করা হলো, যেভাবে আমাদের উপর ভরসা করে এদেশের মানুষ রাস্তায় নেমে এসেছেন, কার্যত সেদিন কিন্তু তারা ম্যান্ডেট দিয়েছেন। এবং আমরা যে প্রোক্লামেশনের কথা বলছি বা ডিক্লারেশন কথা বলছি, সেদিন কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করবার মতো সব ধরনের এলিমেন্ট হাজির ছিল এবং এদেশের মানুষ এটি মেনেও নিত। যেখানে এই ইন্টারিম গভর্নমেন্টকে মেনে নিয়েছে এবং এই বিপ্লবের স্পিরিটকে এবং আমি যে সংস্কারের প্রস্তাব দিচ্ছি বা আহ্বান জানাচ্ছি এবং বিচারের দাবি সহ অন্যান্য মৌলিক যে দাবিগুলো করছি সব মেনে নিয়েছে, সেখানে স্বভাবতই এদেশের মানুষ এই তরুণ নাগরিকদের উপর ভরসা করে এবং তারা বিশ্বাস করে যে আমরা এক ধরনের কাঠামোগত এবং মৌলিক এবং প্রায়োগিক অনেক ধরনের পরিবর্তন আনতে পারবো, যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজতর করবে এবং যে আমাদের মৌলিক মানবাধিকার এগুলা এদেশে মানুষ ভোগ করতে পারবে। নিশ্চয়ই আমরা সেটি আশা করি নতুন দল হিসেবে সমাদৃত হোক। মানুষ যেহেতু একটা পরিবর্তন চায়, আমরা দেখেছি যে জরিপ অধিদপ্তর যে জরিপটি আসলে দিয়েছিল যে সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, সেখানে কিন্তু 65% জরিপ এসছে যে না, আগে সংস্কার হোক পরে নির্বাচন হোক, এরকম একটা এসছে। যদিও বিএনপি সহ অন্য অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়তো অভিমত এসছে যে না, জরিপটার ভিত্তি কি, সেই প্রশ্নগুলো অ্যারাইজ হয়েছে, তারা সেটি মানতে নারাজ। আপনারা মনে করেন কিনা যে আসলে এই নির্বাচন নিয়ে আমরা দেখছি যে অনেক বেশি আলোচনা হচ্ছে, ঘুরে ফিরে নির্বাচন কবে, প্রতিদিনই কোনো না কোনো আমরা দেখেছি বিএনপি বা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের দিক থেকে, বিশেষ করে বিএনপির দিক থেকে এই নির্বাচনের ইস্যুটা ঘুরে ফিরে আসছে। আপনারা মনে করেন কি যে নির্বাচনের জন্য যে রোডম্যাপটি বা যতটুকু ধারণা পরিষ্কার করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে, সেটা যথোপযুক্ত মনে করেন কিনা, নাকি এটা আরও সংস্কারগুলো আরও সময় পেলে ভালো মনে করতেন, নাকি এটা আরও
একই সাথে দুটো চালিয়ে নেওয়া সম্ভব? আপনাদের অবস্থানটা যদি বলতেন। দেখুন, আমরা মনে করি যে সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনী রোডম্যাপ এটি সাংঘর্ষিক নয়। সংস্কারের ক্ষেত্রে সেটি ইমিডিয়েট করা যাবে কতগুলো, এবং এটি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই 3 ধাপে ভাগ করা হয়। মৌলিক সংস্কার বলতে এতটুকুই বোঝায় যে যেই সংস্কারগুলো করলে পরে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং দেশের ল অর্ডার সিচুয়েশন সহ সরকার তরফে এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের কার্যাবলী সম্পাদন করা সম্ভব এগুলা করা। তো দেখুন, ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার একটি ডেডলাইনের কথা বলেছে ডিসেম্বর নাগাদ, বা আর একটু সময় লাগলে আরও 6 মাসের কথা বলেছে। তো এটি রিজনেবল মনে হয়েছে, এবং জাতীয়তাবাদী দল, জামাত সহ অন্যান্য অপরাপর দল কিন্তু সমর্থন জানিয়েছে এবং বারংবার বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং জনগণের সরকার। তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে বেসিক সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাধ্যমে সম্ভব, এবং সেটি তারা উদ্যোগ নিয়েছেন। 4টি কমিশনকে আমরা দেখেছি তাদের প্রস্তাব দিয়েছেন, এবং অন্যান্য কমিশন শিগগিরই সেই প্রস্তাবগুলো উপস্থাপন করবেন। তো নির্বাচনের কথা যদি আলাদাভাবে বলতে হয়, আমরা বরাবরই চাই যে একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্য দিয়ে একেবারে কোনো ধরনের ভায়োলেন্স ছাড়া একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা এও বলেছি স্থানীয় সরকার নির্বাচনের জরুরত রয়েছে জাতীয় নির্বাচনের আগে, যদিও অপরাপর আমাদের বন্ধুরা এক্ষেত্রে কিছুটা ভিন্ন কথা বলছে, দ্বিমত পোষণ করছে। আমি একটু সংযোজন করি। দেখুন, 3টি নির্বাচন কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী আমলে ধ্বংস করা হয়েছে। এর বড় ভিকটিম কিন্তু মেজর রাজনৈতিক সংগঠনগুলো। তো মানুষের কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে সুষ্ঠু নির্বাচন করার, এটি তরুণদেরও আকাঙ্ক্ষা, এদেশের প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা। আমরা রাতের নির্বাচন দেখেছি, দামি ইলেকশন দেখেছি, কারচুপি নির্বাচন দেখেছি। কেন হয়েছে? কারণ নির্বাচন কমিশন স্বাধীন ছিল না, বা যে মৌলিক সংস্কারগুলো নির্বাচন কমিশনের জন্য প্রয়োজন ছিল সেগুলো ছিল না। আমরা সেখানে রিটার্নিং অফিসার সহ এবং পোল এজেন্টদের নিরাপত্তা সহ, এবং আপনি জানেন আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল একটা পার্টিসিপেশন লাগে, এটা বিশাল একটা বাজেটের ব্যাপার। ওই সময় তো নির্বাচন কমিশনের কাঁধেই দায় পড়ে, সবাই তাকেই কোঅর্ডিনেট করে। কিন্তু এই যে প্রশ্ন রাখা হয়, বর্তমান নির্বাচন কমিশনের ওই ধরনের সক্ষমতা আছে কিনা, যেখানে ভোটার তালিকা হালনাগাদ করা না। তো আমরা বলছি যে যৌক্তিক সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সংস্কার হোক, এবং তারা এই ক্ষমতা অর্জন করুক যাতে করে আইন ও বিধির সরাসরি তারা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্য দিয়ে সর্বজনীন এই ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, আমরা এর পক্ষে রয়েছি। লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন বলছেন, তখন আমরা দেখেছি যে জাতিসংঘের প্রতিনিধি দল কিন্তু জামাত সেক্রেটারি জেনারেলকে প্রশ্নও করেছিলেন যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে কি হবে না। সেই জায়গাটা নিয়ে একটু যদি আপনার ব্যক্তিগত অভিমত অথবা নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের কোনো অভিমত আছে কিনা, যে আওয়ামী লীগের তাহলে কি নিষিদ্ধ হবে, নাকি তাদের ভবিতব্যটা আসলে কি হওয়া উচিত? দেখুন, এদেশের মানুষ মনে করে এবং সুস্পষ্ট যে আওয়ামী লীগ একটি গণহত্যা চালিয়েছে 24-এ। এই গণহত্যা তারা আজকে চালায়নি, তারা বিডিআর যে মেসাকারটি করেছে, বিডিআর গণহত্যা চালিয়ে আমাদের দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছে। এত পরিমাণ কমান্ডিং অফিসার, কোনো যুদ্ধও কিন্তু নিহত হয়নি। শাপলা চত্বরে সুস্পষ্টভাবে গণহত্যা চালিয়েছে, এবং আমাদের সমস্ত প্রতিষ্ঠান সিস্টেমেটিক্যালি ধ্বংস করে, আমাদের সম্পদ লুটপাট করে পাচার করা হয়েছে। হ্যাঁ, পাচার করা হয়েছে। 24-এ সে চূড়ান্ত রকমের আমরা বর্বরতা দেখেছি। এজেন্সিগুলো পুলিশ থেকে শুরু করে তাদের যাদের সহায়তা করেছে, সেখানে আওয়ামী গুন্ডাপান্ডা সহ শুধুমাত্র হত্যাই করা হয় না, তাদেরকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই বিভৎস চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে। তো এই গণহত্যাকারী দল কম্বোডিয়া, জার্মানি, এমনকি অ্যাপার্থেড স্টেট ছিল আপনি এই বর্ণবাদের দায়ী সাউথ আফ্রিকাতে, কোথাও কি এ ধরনের রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে? কোনো নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমরা বলছি না, কিন্তু রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে এই দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে, এটি মানুষের জনদাবি। এবং আমরা বিশ্বাস করি 3টি জাতীয় সংসদ নির্বাচন ভুলণ্ঠিত করা, গণহত্যার দায়, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ লুণ্ঠন করা, আইনাগর স্থাপন করা, গুম খুন সহ এই যত ধরনের অপরাধ করা যায়, ওই অপরাধের দায়ে অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত। এটি কিন্তু জনদাবি রয়েছে, আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রয়েছে, অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে রয়েছে, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে রয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন, আমরা সবাই জানি যে নুরেমবার্গ ট্রায়ালের পরে পরবর্তী সময়ে ডিনাজিফিকেশন একটি প্রক্রিয়া শুরু হয়েছে জার্মানিতে। আমরা শুরু থেকে দাবি করেছি একটি গণকমিশন করা হোক, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হচ্ছে, যাদেরকে সাধারণ যে বিচার ব্যবস্থা রয়েছে এখানে ফৌজদারি অপরাধের জন্য ট্রায়ালের সম্মুখীন করা হোক, যারা লঘুদণ্ড
দেওয়া উচিত, যারা লঘু অপরাধ করছে সেদিকে নেওয়া হোক। এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা বলেছি যে ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি, কনফেশন, রিকনসিলিয়েশন, যেখানে ক্ষমাপ্রাপ্তির ব্যাপার রয়েছে, সেটি একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসুক। আমরা যদি এই ট্যাগ ফলো করে যদি আওয়ামীকরণের দিকে না যাই, ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু আপনার ফেরত আসবে। আমরা ৭২-এর সংবিধানের কথা বারংবার বলেছি। আপনি দেখুন, যেখানে একতন্ত্রত্ব কায়েম করার সুযোগ দেয়, যেখানে বাকশাল কায়েম করার সুযোগ দেয়, এক ব্যক্তিকে সামনে রেখে সমস্ত নির্বাহী ক্ষমতা তার উপর আরোপ করা হয়, তখন কিন্তু ৩০,০০০ নেতাকর্মী ৭২ থেকে ৭৫-এ মারা যায়। ৭৫-এ একটা অভ্যুত্থান ঘটে। তার পরবর্তী সময়ে এই দলটি যখন আবার ৯৬ পরবর্তী সময়ে এই ২৪ অব্দি এই গত ১৬ বছরে যেই নিষ্পেষণ চালিয়েছে, সেটি কিন্তু ওই ফেসিবাদী ব্যবস্থা মানে আপনার যতভাবে সিস্টেমেটিক্যালি কায়েম করা যায়, সেটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। তো আমরা এই জন্য দাবি করছি যে যেভাবে ডিনাজিফিকেশন হয়েছে, সেভাবে আওয়ামীকরণের প্রক্রিয়ার দিকে গিয়ে চূড়ান্তভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক। এবং আমরা সেক্ষেত্রে দাবি জানাবো, যেটি সাউথ আফ্রিকান যে মডেলটি রয়েছে, তারা যেভাবে ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশন করেছে, সেখানে আইন ছিল ১৯৯৫ সালে, এবং সেক্ষেত্রে তারা ওই কমিশনে যাদেরকে কমিশনার নিয়োগ করেছেন, সেটাও একটি পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে করেছেন। এই সুস্পষ্টভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যদি আমরা এই আওয়ামী লীগের এই যে অপকর্ম এবং গণহত্যা সবগুলোকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে এনে আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি, তাহলে কিন্তু এই দাবি উঠবে না যে আমরা জোর খাটিয়ে এটি করেছি। এটি কিন্তু গণদাবি। আমরা আগামী দিনের রাজপথে সুস্পষ্টভাবে আমরা দাবি জানাবো, আওয়ামী লীগকে যাতে পরবর্তী 3টি জাতীয় নির্বাচন থেকে নিবৃত্ত রাখা হয় এবং এই সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠনকে নিষিদ্ধ করা হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট আলী নাসির খান আরও কথা বলতে চাই, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে আমরা আলোচনা, একই সঙ্গে অনেক সমালোচনাও শুনতে পাচ্ছি, বিশেষ করে মূল্যস্ফীতি থেকে শুরু করে স্বস্তি ফেরানোর ক্ষেত্রে। আমরা এই সমালোচনার জায়গাগুলোও আপনার কাছ থেকে শুনতে চাইব। আমরা একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আসি এবং দর্শকদেরকে জানিয়ে রাখি যে আজকের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিএনপি। তিনি সঙ্গত কারণে আসলে আসতে পারছেন না, আমরা যেটি জানতে পেরেছি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। বিরতি থেকে ফিরে এসে এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি ছাত্রদের নতুন দল এবং তার কি প্রভাব রাজনীতিতে, এই শিরোনামে এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি। স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট আলী নাসির খান, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। আরও একবার স্বাগত জানাচ্ছি আলী নাসির খান। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন একজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বিরতির আগে যেটি বলছিলাম, এবিএম মোশাররফ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এবিএম মোশাররফ হোসেন, শুরুতে আপনার কাছে একটু আসতে চাই। আমরা বিরতির আগে আসলে ছাত্রদের নতুন দল নিয়ে কথা বলছিলাম, যেটিকে নানা রকম অভিযোগ উঠছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠছে, সেটি নিয়ে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন। কিংস পার্টির নিয়ে যে গুঞ্জন, সেটি নিয়ে কথা বলছিলাম। একই সঙ্গে আজকের যে ঘটে যাওয়া ঘটনা আমরা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2টি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, আহত হয়েছে কয়েকজন, তার মধ্যে 2জন ছাত্রীও রয়েছেন। তো সার্বিকভাবে আসলে সেই বিষয় নিয়ে আমরা সমালোচনাও করছিলাম যে ছাত্রদের মধ্যে এখনই যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেটি আসলে তাদের আগামী দিনে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, সেই জায়গায় একটা নেতিবাচক প্রভাব পড়ে কিনা, এবং তাদের কাছে আসলে এই ধরনের আচরণ নিশ্চয়ই কারোই কাম্য নয়। আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাই, ছাত্রদের এই যে নতুন দল গঠনের যে উদ্যোগ, সেটিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নিউজ 24 দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি একটি বড় বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সুতরাং যে কোনো রাজনৈতিক শক্তিকে স্বাগত জানানোর জন্য বিএনপি কিন্তু প্রস্তুত হয়েছে। এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছে, যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি রাজনীতিতে আবির্ভূত হয়, আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু দেখতে হবে সেই দলটি কি প্রক্রিয়ায় রাজনীতিতে আসে, সেটি হলো একটি মুখ্য বিষয়। আপনারা জানেন যে বর্তমান যে সরকারটি বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছে, বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি দল নিরপেক্ষ সরকার বলে আমরা কিন্তু সবাই এটাকে মনে করি। সুতরাং এই দলের শুধু একটি রাজনীতির বাইরে শুধু একটি শক্তি, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন, সেই ছাত্র প্রতিষ্ঠানের 3জন প্রতিনিধি এই সরকারের কিন্তু উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পালন করছে।
এবং আমরা দেখি যে কোনো সংকটে অথবা যে কোনো বিষয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অত্যন্ত সক্রিয়। তারা যেই জিনিসটি সরকারের কাছে দাবি করে বা ডিমান্ড করে, সরকার কিন্তু আমরা দেখি সেটাই পূরণ করে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি সরকার এই ছাত্র সংগঠনগুলির একটি বিরাট প্রভাব এই সরকারের প্রতি আছে। সুতরাং এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠিত হবে বলে তাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় বক্তৃতা উপস্থাপন করে, যেমন নাগরিক শক্তি ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমাদের নাগরিক শক্তি রাজনৈতিক দল হিসাবে রাজনীতিতে আবির্ভূত, এই ব্যাপারে সবাই আমার মনে স্বাগত জানাবে রাজনৈতিক দল হিসাবে। কিন্তু সেইটা যদি সরকারের ছত্রছায়ায়, সরকারের ক্ষমতায়, সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতায়, সরকারি প্রশাসনের সহায়তা নিয়ে যদি জন্মগ্রহণ করে এবং সেইভাবে যদি তারা রাজনীতি করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের একটি আপত্তি থাকবে, এইটাই স্বাভাবিক। এবং আমরা না, বাংলাদেশের রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি যারাই আছে সবাই কিন্তু এই ব্যাপারে তাদের ইতিমধ্যে একটা প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যে দিয়েছে। সুতরাং আমি বলতে চাই যে তারা রাজনীতি করুক, এটা আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আরেকটি প্রশ্ন জনমতে তৈরি হয়েছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার, তাহলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন, তাহলে তারা কি সরকারে থেকে এই নাগরিক ঐক্যে দায়িত্ব পালন করবেন, না সরকার থেকে পদত্যাগ করে নাগরিকদের যোগদান করবে? এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটি বিরাট প্রশ্ন। জি নিশ্চয়ই, এটা একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাইবো। আমরা একটু জানতে চাইবো যে লেভেল প্লেইং ফিল্ডের কথায় যদি আসি, আমরা দেখেছি গত 15 বছর 16 বছর অর্থাৎ শক্তিশালী বিরোধী দল রাজনীতির একটা অন্যতম অনুষঙ্গ, যেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা ঐতিহাসিকভাবেই কম উপস্থিতি দেখেছি। আগামী দিনে আমরা যদি শক্তিশালী, সেটি বিএনপি ক্ষমতায় আসুক বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা তো জানি অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবেন, নতুন করে একটা নেতৃত্ব দেবেন যে দলই, সেখানে আসলে যখন শক্তিশালী বিরোধী দল যারা গুণগত সমালোচনা করতে পারবে সেটির একটা সক্রিয় অংশগ্রহণ হতে পারে, সেক্ষেত্রে আপনারা নতুন এই ধরনের রাজনৈতিক দলকে, মানে যে কোনো রাজনৈতিক নতুন দলকে শক্তিশালী বিরোধী দল যেন হতে পারে, সে অর্থেও তো একটা স্বাগত এবং ওয়েলকামিং মনোভাব সবারই আসলে থাকা উচিত, সব রাজনৈতিক দলেরই থাকা উচিত। না, আমরা কিন্তু আপনাকে আমার প্রাথমিক বক্তৃতায় বলেছি যে কোনো নতুন রাজনৈতিক শক্তিকে কিন্তু আমরা স্বাগত জানাই, এটা কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি। আর আপনি বলছেন বিরোধী বিএনপি সরকারি দলে যাবে কি না যাবে, এটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু জনগণ ঠিক করবে কারা আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং কারা দেশ পরিচালনা করবে। এটা সম্পূর্ণ জনগণের ইচ্ছার উপর এটা আমরা ছেড়ে দিতে চাই। আর বিরোধী দল কে হবে সেটাও কিন্তু নির্ধারণ করার দায়িত্ব হলো এই দেশের জনগণ। সুতরাং আমি মনে করি যখন বাংলাদেশে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুল করেনি। তখনই তারা যারা দেশ পরিচালনার যোগ্য তাদেরকে কিন্তু সেভাবে তারা নির্বাচন করেছে। কারা বিরোধী দলে যাবে সেটাও কিন্তু তারা নির্বাচন করেছে। সুতরাং আপনি যেভাবে আমার কাছে প্রশ্ন করছেন যে একটি শক্তিশালী বিরোধী দল, আমার মনে হয় এই দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো, কারণ তারাই পছন্দ করবে আগামী দিনে কারা বাংলাদেশের সরকার পরিচালনা করবে এবং তারা কারা বিরোধী দলে থেকে সেই সরকারকে গঠনমূলক সহযোগিতা এবং সমালোচনা করবে। এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি ডিপেন্ড অন পাবলিক ওপিনিয়ন। জি নিশ্চয়ই, কিন্তু জনগণ আসলে দীর্ঘদিন ধরে রাজনীতির উপর এক ধরনের হতাশাগ্রস্ত তো হয়েছেন, এরকম একটা জনগণ শ্রেণীও তো আমাদের দেশে তৈরি হয়েছে। আমরা সেটা থেকে বের হয়ে আসুক সেটা প্রত্যাশা করি। আমরা আপনার কাছে আসবো এবিএম মোশাররফ হোসেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। স্টুডিওতে আমাদের সঙ্গে অ্যাডভোকেট আলী নাসির খান রয়েছেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটি। আমরা যদি এবিএম মোশাররফ হোসেনের কথা ধরেই আমরা বলি যে জনগণই আসলে নির্ধারণ করবেন, তো উনি কিছু কথা বলছিলেন যে কথাগুলো আমি বিরতির আগে আপনাকে বলছিলাম, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা, যেটি আমি বলছিলাম যে সবার দিক থেকে এই কথাটা আসে, যেটি আপনি বলছিলেন যে না এটা একেবারেই অর্গানিক্যালি। জি, এটা নিয়ে যদি ওনার মন্তব্যের প্রেক্ষিতে যদি কিছু বলেন আপনি। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, তরুণ নাগরিক সহ সমস্ত শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, গত 16 বছরে যারা রাজনৈতিক নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্তৃত্বাধীন ছিলেন এবং জুলুম নিষ্পেষণের শিকার হয়েছেন, তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তো তরুণ নাগরিকরা চাচ্ছে একটি রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল আকারে হাজির হতে, এটি সব পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। যারা হাসিনাকে বিদায় করতে পারে
তার রেজিমকে ভেঙে দিতে পারে, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারবে না বা জনমানুষ তাদেরকে সমর্থন করবে না, এই প্রশ্নটি আমি ছুড়ে দিলাম। এটি কীভাবে সম্ভব? গত 15 বছরে আমাদের জাতীয়তাবাদী দলের বন্ধুরা, এমনকি তাদের শরিক দলের বন্ধুরা, একটি গণ আন্দোলন দেখাতে পারবেন তারা যাতে সফল করেছেন? এই তরুণরা কিন্তু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সফল হয়েছে। কিশোর বিদ্রোহের কথা আমরা যেটি বলি, এবং নিরাপদ সড়কের আন্দোলনে এই ছাত্র বন্ধুরা, এই তরুণরা কিন্তু এদেশের মানুষকে পথ দেখিয়েছে, ভ্যাট বিরোধী আন্দোলনে দেখিয়েছে। 24-এর আন্দোলন গত 16 বছরে যে একটা বিরাট জার্নি, সেটি সাকসেসফুলি এই তরুণ নাগরিকরা, ছাত্ররা, এদেশের মানুষ, শ্রমিক, আমরা সবাইকে ক্রেডিট দিই। সেখানে সবারই অংশগ্রহণ ছিল, যে অন্য রাজনৈতিকগুলো অংশগ্রহণ ছিল। তো সেই ক্ষেত্রে এই সক্ষমতাটির ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, আমি মনে করি খুবই অবান্তর আলাপ। দেখুন, গত 15-16 বছরে রাজনীতিকরণের দিকে গিয়েছে। যে জেনারেশন বলেছে আই হেড পলিটিক্সে আমরা তেমন কোনো তরুণদের দেখতে পারতাম না। এবং আমরা এটিও বলি, বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, সেখানে আদুবাইদের কথা বলা হয়েছে, যারা ছাত্র তো নয়, তারা কিন্তু ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ছাত্র দলেও দেখেছি, অন্যান্য অপরাপর রাজনৈতিক সংগঠনে দেখেছি, এমনকি আরও যারা অপরাপর রাজনৈতিক সংগঠন। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা জাতীয়তাবাদী বন্ধুদের মধ্যে রয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, ইতিবাচক পরিবর্তন। আমরা কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথাই বলছি। এই যে চাঁদাবাজি হচ্ছে দেশ জুড়ে, 25 জনের মতো নিহত হয়েছে, এর অনেকটা দায়ভার জাতীয়তাবাদী দলের উপর পড়ে, কিন্তু তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। 1200-এর মতো বহিষ্কার হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বারংবার বলছি যে নতুন ধারার রাজনৈতিক দল যদি আসে, যারা গণ আকাঙ্ক্ষাকে লালন করবে, প্রো বাংলাদেশি হবে, তাহলে এদেশের রাজনীতিতে গুণগত মানের পরিবর্তন আসা সম্ভব। এবং আমরা গত 16 বছরে এই ডিসফাংশনাল একটি পার্লামেন্ট দেখেছি, যে পার্লামেন্টে আলটিমেটলি কোনো ডিবেট হতো না, একক ব্যক্তি যা চিন্তা করতেন তার সংসদের সামনে আসতো, ওইরূপেই আইন প্রণয়ন করা হতো। এতে করে দেখা গেছে এদেশের মানুষের ভাগ্যের বিরুদ্ধে যত ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব, সে উন্নয়নের নামে সেটি চালানো হয়েছে। লুটপাট থেকে শুরু করে বিরোধী মতকে গলা টিপে ধরা হয়েছে। এর সবচেয়ে বড় ভিকটিম তো বিরোধী দল, এটি বিএনপি, যেমন জামাত, যেমন অপরাপর সংগঠনগুলো, রাজনৈতিক কর্মীরা। এটিকে আমাদের বন্ধুরা ভুলে গিয়েছেন। তারেক রহমানের মতো একজন দেশের মানুষের গৃহীত একজন নেতা, তাকে যেভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে দেশ থেকে বাধ্য করা হয়েছে, যেভাবে অপমানজনকভাবে নানান ধরনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো একজন আপসহীন নেত্রী, যিনি বারবার নির্বাচিত হয়েছেন এদেশের মানুষের ভোটে, তাকে যেভাবে কারা অন্তরীণ করে রাখা হয়েছে, বালির বাদ দিয়ে যেভাবে আটকে রাখা হয়েছে, তাকে যেভাবে তার মৌলিক অধিকার বঞ্চিত করা হয়েছে, সরানো যায়নি। সেটি কিন্তু এই ছাত্র বন্ধুরা এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, যেটা আমরা 24-এ দেখেছি, যে সাকসেসফুলি এদেশের মানুষকে সাথে নিয়ে বুকের রক্ত দিয়ে সেটি এই আমাদের দেশের মানুষকে মুক্ত করেছে। আমরা মনে করি 71 যদি আমাদের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লড়াই হয়ে থাকে, 2024-এর রাজনৈতিক লড়াইয়ে এই তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিজয়ী করেছে। জি, নিশ্চয়ই আমরাও আশা করি নতুন দল হোক এবং সেটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুক, এবং সেটা মানুষের জন্য, যেটি বলছিলেন যে নতুন একটা সংস্কৃতি, আসলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হোক। এবিএম মোশাররফ হোসেন, আমরা শুনছিলাম অ্যাডভোকেট আলী নাসের খান বলছিলেন তাদের নতুন দলের বিষয়ে, তাদের অবস্থান, তারা একটা নতুন ধারার পরিবর্তন চান। আওয়ামী লীগের অবস্থান নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া অনেকভাবে পাচ্ছি। এটি অ্যাডভোকেট আলী নাসের খানও আমাকে বিরতির আগে বলছিলেন, আপনার কাছ থেকেও ঠিক লেভেল প্লেইং ফিল্ড করতে গিয়ে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কী হওয়া উচিত, যেটি আমরা জাতিসংঘের প্রতিনিধি দল কিন্তু প্রশ্ন করেছিলেন জামাত সেক্রেটারি জেনারেলকে, তিনি কিন্তু একটা উত্তর দিয়েছেন যে জনগণই আসলে ঠিক করবেন, সামাজিক সাংস্কৃতিকভাবে তারা ঠিক করবেন। আপনার কাছেও এটার একটা ব্যাখ্যা জানতে চাইব। তার আগে আমাদের আসলে আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি ছাত্রদের নতুন দল কি প্রভাব রাজনীতিতে। আরেকটা বিরতি নিচ্ছি, একটু পর ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি ছাত্রদের নতুন দল এবং রাজনৈতিক প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আজকে অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। আরও একবার স্বাগত জানাচ্ছি আলী নাসের খান। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির একজন নেতা, আমাদের সঙ্গে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি এবিএম মোশাররফ হোসেন আপনাকেও। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে শেষ মন্তব্যই বলা যায়, ছোট করে একটু নিতে চাই। এবিএম মোশাররফ হোসেন, শুরুতে আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠানে বলেছেন নির্বাচন, সংস্কার
এর বিষয়গুলো বলেছেন এবং সেটি দ্রুত নির্বাচনের কথা বলেছেন এবং উনি এটাও বলেছেন যে বারবার তিনি নির্বাচনের কথা বলেন, কেননা যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় নির্বাচনকালীন সরকার ভালো। সব মিলে সামগ্রিক স্বার্থে নির্বাচন সংস্কার এগুলো দরকার এবং ফেব্রুয়ারির মাঝামাঝি একটা ঐক্যের মধ্য দিয়ে বসবেন। এরপরেও আসলে বারবারই কেন বলা, সেটি নিয়ে আপনার কাছেও যদি একটু জানতে চাই, আর সংস্কারের বিষয় নিয়ে একটু যদি আপনার মন্তব্য বলেন। আমরা এর মধ্যে 4টা কমিশনের সুপারিশ পেয়েছি, প্রস্তাবগুলো পেয়েছি। না, বিএনপি একটি রাজনৈতিক দল, সুতরাং রাজনৈতিক দল ভোটের মাধ্যমে তার জনপ্রিয়তা যাচাই করবে, এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং আপনি বলেন বা এখানে নাগরিক কমিটির একজন প্রতিনিধি আছেন, একটি রাজনৈতিক দলের নির্বাচন ছাড়া আর কি চাওয়ার আছে? বরং আমরা বলেছি যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, এই সংস্কারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন যে আমরা বলেছি আপনারা কি সংস্কার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি আপনারা কি সংস্কার করতে চান, এর জন্য কত সময় আপনাদের দরকার, তার জন্য আপনাদের রোড ম্যাপ দেন। কিন্তু আমরা দেখেছি সেই ব্যাপারে তাদের মধ্যে অনেকটা একটা শীতলতা কেমন যেন আমরা অনুভব করছি। বরং আপনি দেখেন এই সরকারের এই সংস্কারকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে বিএনপি লিখিতভাবে 31 দফা রাষ্ট্র মেরামতের একটি কর্মসূচি, একটি দফা ঘোষণা করেছে, যা আমরা সারা দেশব্যাপী এই 31 দফার উপর জনমত গঠন করার জন্য আমরা কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আমরা রেখেছি। এবং আমরা বলেছি শুধু 31 দফা না, এর চেয়ে যদি কেউ ভালো কোন দফা অথবা কোন সংস্কারের প্রস্তাব দিতে পারে, বিএনপি সেটা গ্রহণ করার জন্য কিন্তু অত্যন্ত প্রস্তুত রয়েছে। সুতরাং এখানে বিএনপির মধ্যে কোন তাড়াহুড়া অথবা বিএনপি দ্রুত নির্বাচন চায় এটা নিয়ে কেন, বরং আমরা কেন নির্বাচন চাই সেই ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় বলেছি। কারণ এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টে আপনি জানেন, এই গভর্নমেন্টের আমাদের বাংলাদেশের মতো একটি অনুন্নতশীল দেশে আমাদের অর্থনৈতিক চাকাটাকে সচল করতে হবে। ইতিমধ্যে দেখেন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ অনেকটা স্থবির, এখানে নতুন কোনো প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না। আর বিদেশি যারা যে সকল বন্ধু বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, তারা নির্বাচিত সরকার ছাড়া কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না বলে ইতিমধ্যে তাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই সকল বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে কোনোভাবেই সম্ভব না। যার জন্য আমরা বলেছি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আগামী দিনে উন্নয়নের স্বার্থে, দেশের বিনিয়োগের স্বার্থে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলে আমরা বিশ্বাস করি এবং যে এই বাংলাদেশের যে স্থবির অবস্থা বিরাজ করছে সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। জি, নিশ্চয়ই আমরাও সেটা আশা করি এবং এই জন্য যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, সেই ঐক্যের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, আসলে সবাই বলছেন, সেই ঐক্যটা আসলে আমাদের নিশ্চিত করা অনেক জরুরি। অনেক ধন্যবাদ জানাই এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একই বিষয়ে একটু মন্তব্য নিতে চাই। অ্যাডভোকেট আলী নাসের খান আমাদের স্টুডিওতে রয়েছেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক কমিটি। শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে। সব মিলে আসলে যে কথাগুলো এবিএম মোশাররফ হোসেন বলছিলেন, খুব সঙ্গত কারণেই রাজনৈতিক দল হিসেবে তারা বারবার নির্বাচনের কথাই বলবেন, চাপ প্রয়োগ করবেন। একই সঙ্গে সংস্কারের বিষয়টাও আসলে প্রয়োজন মনে করা হচ্ছে। যে প্রস্তাবগুলো এসেছে সেগুলোর বাস্তবায়ন আসলে কে করবে, কিভাবে হবে, সেটা নিয়ে একটু বলবেন কিনা? দেখুন, সংস্কার প্রস্তাব যখন আসে, আমি এটি পূর্বে বলেছি, সেটি কিন্তু খুব ইমিডিয়েট যেগুলো করা, একেবারে স্বল্প মেয়াদে করা সম্ভব, মধ্যমেয়াদী একটা দীর্ঘমেয়াদী। এটা সত্য, সংস্কার কমিশন সেখানে প্রস্তাবনা দেবার পরে এটি তো একটা রাষ্ট্রের তরফ থেকে একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। সেটি এবং চলমান প্রক্রিয়া মধ্যবর্তী বা পরবর্তী ধাপের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো সদিচ্ছা লাগবে। বিশেষ করে পরবর্তী সংসদ যারা গঠন করবেন এবং যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তো রাজনৈতিক দলগুলোর আমরা কিন্তু অংশগ্রহণ দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কমিশনগুলো করবার পরে কমিশনগুলোতে তারা যেমন রিপোর্ট দিয়েছেন এবং সরকারকে বারংবার কিন্তু তারা বলেছেন তাদের অঙ্গীকারের কথা। তো সরকারকে আমরা দেখতে পেয়েছি, তিনি যেমন বললেন, আমাদের সহ আলোচক 31 দফার ভিত্তিতে অনেকগুলো প্রস্তাব কিন্তু এই কমিশনগুলোর রিপোর্টে উঠে এসেছে। এবং আপনারা একটা দেখবেন, আমি ছোট করে বলি, রাষ্ট্রপতি ইস্যু, আমাদের জুলাই ঘোষণাপত্র ইত্যাদি ইস্যুতে বিএনপি যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানটা সরকার নিয়েছে। এমনকি রোডম্যাপের ব্যাপারে বিএনপি যখন তৎপর হচ্ছে, অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কথাই বলছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যেভাবে বলছে, সেভাবে হয়তোবা সংখ্যার বিবেচনায় ওইভাবে অন্তর্বর্তীকালীন সরকার রেসপন্স করছেন না। তো যেই মৌলিক সংস্থাগুলো প্রয়োজন, আমরা মনে করি সকল রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে ঐক্যমত্য।
যেই বারংবার যেটি কথা আসছে যে একটি সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি কিন্তু আরো বহু আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর মানুষ শুধু একটা জীবন দিয়েছে। শুধুমাত্র নির্বাচনের জন্য যদি হতো তাহলে আমরা তো স্বস্তি ফেরাবে বলে নিশ্চিত করে বলার সুযোগ নেই। সেটাই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের বন্ধু যারা রয়েছেন বড় রাজনৈতিক দল, তাদের এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত, যাতে করে তারা এই নিশ্চয়তা পান যে একটি প্রপার ডেমোক্রেসির ভিত্তিতে তার যাতে পরবর্তী পার্লামেন্টে যেতে পারেন, কার্যকর একটি বিরোধী দল পান, এবং এই দেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সাংবিধানিক, সরকারি বা রাষ্ট্রীয়, সেগুলো যাতে ফাংশন করতে পারে, আবার তার পূর্বের অবস্থায় ফেরত আসে, সেখানে দুর্নীতিমুক্ত হয়, এবং এদেশে মানুষের ন্যায্য হিস্সা এবং রাষ্ট্রের যে মালিকানা মানুষের কাছে ফেরত আসে, মানুষ যাতে এই রাষ্ট্রের মালিক হয়ে উঠতে পারে। এই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি, নাগরিক যাতে হয়ে উঠতে পারে এদেশের মানুষ যাতে আবার মালিকানা ফেরত পায়, সেই মালিকানার ভিত্তিতে ম্যানেজার হিসাবে যাতে পরবর্তী সংসদে এই রাজনীতিবিদদের সংসদ সদস্য আকারে এবং লোকাল গভর্নমেন্টে তাদের প্রতিনিধি দিতে পারে। তো তেমন একটি বাংলাদেশের জন্য অবশ্যই সংস্কার প্রয়োজন। আমরা বিশ্বাস করি সকলে এই ব্যাপারে অক্ষমত্ব রয়েছে, আমরা এটিতে সফল হবো আশা করি। জি, নিশ্চয়ই আমরাও সেটি আশা করি। অ্যাডভোকেট আলী নাসির খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে এক বাক্যে যদি কিছু যুক্ত করতে চান, এবিএম মোশাররফ হোসেন, আপনি। না, এটা নাসির খান একটা চমৎকার কথা বলেছে। আপনার যেই সংস্কার প্রস্তাব আপনি করেন না কেন, এগুলি কিন্তু বাস্তবায়ন করবে জাতীয় সংসদ। সুতরাং রাজনৈতিক দলগুলিকে আস্থা রাখাও এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিয়াম গভর্নমেন্টের কিন্তু অন্যতম একটি দায়িত্ব। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে অধিক আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধান করা সম্ভব। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জানাই এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, এবং অ্যাডভোকেট আলী নাসির খান, আপনাকে আমাদের আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব একটা ঐক্যমত্যের ভিত্তিতেই নতুন যে বাংলাদেশের কথা বলা হচ্ছে সেটি বিনির্মিত হবে এবং একটি নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ। সেই প্রত্যাশা আজকের RICL জনতন্ত্র গণতন্ত্র আমরা এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে। সবাইকে শুভরাত্রি।